দর্শক, আজ আমরা চলে আসলাম মাকসুদা ডেইরি ফার্ম, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এখানে মোট 70টা গাভী আছে। পূর্ণিমা পূর্ণিমা এই যে পূর্ণিমা বলার সাথে সাথে এখানে চলে আসলো। দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে যতগুলো গাভী আছে প্রতিটা গাভীর কিন্তু এখানে নাম রয়েছে, এবং যখন তারা গরু দোহান করে নাম বলার সাথে সাথে কিন্তু এই গাভীগুলো চলে আসছে এবং তাৎক্ষণিকভাবে এখানে বেঁধে তারপরে এখানে গরু দোহান করা হচ্ছে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা গাভীতে কি পরিমাণ দুধ পাওয়া যাচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেলস জানানোর চেষ্টা করব। দর্শক, আজ আমরা চলে আসছি দারিয়াপুর নতুন পাড়া মাকসুদা ডেয়ারি ফার্মে। মাকসুদা ডেয়ারি ফার্মের মেইন হচ্ছিল যে কর্ণধার, ইনি হচ্ছিল মকসেদ ভাই। এখানে উনি কতদিন যাবত এই খামারটা পরিচালনা করছেন আমরা এটা ওনার কাছে ডিটেলস জানবো, এবং কিভাবে খামারটা শুরু করলেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আল্লাহ রাখছে ভালো। এই যে আপনি বিশাল একটা খামার, এখন কিন্তু এত বড় খামার খুবই কম দেখা যায়। জি, এখন সবাই বলে যে খামার করে ওই রকম লাভজনক হচ্ছে না। আমি শুরু থেকে একটু আসতে চাই যে আপনি কবে থেকে শুরু করলেন এই খামারটা? খাওয়াটা শুরু করছি ধরেন আজ প্রায় 30 বছর। 30 বছর। জি, শুরুটা কি কয়টা দিয়ে শুরু করছিলেন আপনি? ও 1-2টা দিয়ে শুরু করছিলাম। দর্শক, আমরা কিন্তু আসলে যত বড় খামারই আমি দেখেছি, আমি প্রতিটা লোকের গল্পটাই কিন্তু একরকম পেয়েছি। ওনারা বলে যে আসলে একটা দুইটা দিয়ে আমরা শুরু করেছি, তারপরে আমাদের এতগুলো হয়েছে। আচ্ছা, এই দুইটা দিয়ে শুরু করেছিলেন, এখন তো মোটামুটি 70টা আপনার মনে হয় যে গাভী আছে, গাভী আছে আপনার 30-35টা। আর সব বাচ্চা কাচ্চা সহ আপনার 70টা আছে। 70টা। আচ্ছা, আমরা এখন শুনতে পারি যে অনেকেই বলে যে আসলে গরু লালন পালন করে এখন লাভ হচ্ছে না, আপনি কি বলবেন? না, আসলে বেনিফিট নাই, সব বেচে কিনে এগারোর মধ্যেই চলে যায়। বাছুরটা দিয়ে এগারো বেতন মেতন দেওয়া লাগে, আর সব খাবারের মধ্যেই চলে যায়। আপনি এতগুলো গরু পালছেন, আবার যারা নতুন খামার করে অনেকে দেখা যায় যে কিছুদিন খামার করার পরে আপনি এগুলো ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে লস হইতেছে তো। আর আমার এখন পুষে অভ্যাস হয়েছে, সার্ভেরও তো পারতেছি না। অনেক বড় বড় খামারিদের সাথে কথা বলছি, ওনারা বলে যে আসলে আমরা গরুর যে দুধটা পাচ্ছি এই দুধ দিয়ে রাখাল টাকাল খাবার টাবার হয়ে যায়, কিন্তু বছর শেষে আমরা যে একটা বাচ্চা পাচ্ছি এই বাচ্চাটাই মোটামুটি লাভ হয়। না, আমাদের বাচ্চাও চলে যায় লসের খাতায়। একটা চালান ধরে রাখা তাই। খাবারটা কিভাবে কি সংগ্রহ করতেছে? খাবারটা জমি ইজারা রাহি, ভূতে রাহি। মোটামুটি ভাবে চলে। 10-12 বিঘা জমি ভূতে মেদি রাহি, ইজারা রাহি, বছর সাল। কর্মচারী এর আগে খাটছে 8টা, এখন 6 জন থাকে। মোটামুটি আজকেও তো কয়েকটা রিপোর্ট করলাম, ওনারা বলছে যে না, আমাদের গরু লালন পালন করে যে লস হচ্ছে তা না, ধরেন একটু খাবারের দাম বেশি, এই জন্য একটু লাভটা কম হচ্ছে। আগে যে পরিমাণ লাভটা হতো এখন ওই পরিমাণ লাভটা হচ্ছে না। কিন্তু আমাদের মোকসেদ ভাই বলতেছে আসলে ওনার নাকি কোনো লাভই হচ্ছে না। তবু আসলে লাভ ক্ষতি তো সবসময় থাকবে, হয়তো ওনার এখন একটু কম হচ্ছে, মানে যেরূপ আশা করেছে ওরূপ হচ্ছে না, কিছুটা তো হচ্ছে নাকি ভাই? ওই বছরে মাস তিনিক ধরেন দুধে দেওয়া যায়, তারপরে গরু বক না গেলে পারে আর পোষায় না। যেরকম এখন গরু বক না গেছে, আবার বাচ্চা দিবে, দুধ হচ্ছে না। এরা 8 ক্যান দুধ হতো, এখন দুধ হলো 5 ক্যান, 4.5 ক্যান। কিন্তু বুঝতে পারছি। খাবার তো ওইতেই দেওয়া লাগতেছে। খাবারের যদি একদিন ঘাস খাইলেও তাও মোটামুটি কিছু সাশ্রয় হলো। এখন তো ঘাস পুরো গেল, ঘাস পুরো হলো শুধু খড়, কচুরি পানা টানা এগুলো পাট কামলা দিয়ে কাটে কুটে নিয়ে খাওয়ান লাগবে। বর্ষাকালে একটু মনে হয় একটু লভ্যাংশ একটু কম হচ্ছে না, জি, যে ঘাস, যেমন জমিতে ঘাস নাই, আর যদি জমিতে আপনি ঘাস রোপণ করতে হয় তখন তো একটু খড়ের চাহিদাটা একটু কম লাগে। খড় লাগে এখন লাগে না। আর এখন তো আপনার মনে বর্ষায় যদি কোনো ঘাসের ব্যবস্থা না থাকে তাহলে তো আপনার খড় খাওয়াইতেই হবে। হ্যাঁ, তবুও আমি একটা কথাই বলবো যে আসলে খামার করে কিন্তু লাভ নেই, উম, বলছে ভাই, কিন্তু খামারটা যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় আমার মনে হয় যে লাভ আছে। কিন্তু আগে হয়তো বা আমরা একটু বেশি ইনকামের সোর্স ছিল, এখন আমাদের ইনকামটা একটু কমে গেছে। আবার অনেকেও কিন্তু খামার পরিচালনা করে একটু হিসাবের কম বেশি হয়ে গেলে কিন্তু তাদের লস হয়ে যাবে। যেমন এখন আমাদের এখানে 70টা গরু লালন পালন করতেছে 6 জন, আগে কিন্তু এই গরুটা লালন পালন করতে হলো 8 জন। তাহলে আমাদের 2 জন কর্মচারী কমে গেছে, 2 জন কর্মচারী যদি আমরা অ্যাভারেজ হিসাব করি
মোটামুটি 60,000 টাকা কিন্তু ওনার এখন কম লাগছে। এই 60,000 টাকাই কিন্তু তার এখন লভ্যাংশের মধ্যে কিন্তু একটা পড়ে যায়। এছাড়াও কিন্তু বছর শেষে যেহেতু একটা করে বাচ্চা পাওয়া যায়, একটা বাচ্চাও কিন্তু মিনিমাম আপনি 50 থেকে 60,000 টাকা কিন্তু ওনারা বিক্রি করতে পারেন। আচ্ছা ভাইজান, আমরা ধরেন এই ভিডিওটা ছাড়বো, ছাড়ার পরে অনেকেই হয়তোবা দেখবে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, দেশের বাইরে থেকে অনেকে এগুলো দেখে থাকেন। জি। ধরেন এখানে আপনার যে 70টা গরু আছে, এর মধ্যে হয়তোবা কিছু গরু দেখে অনেকেই পছন্দ করবে। যদি কেউ এখান থেকে গরু কিনতে চায় তাহলে সেল টেল করতেছেন কিনা? না, বিক্রি করি না আমি। মানে গরু বিক্রি করেন না? গরু যেটা রেজেক বাড়ায় হেডে বেশি। মানে যখন মানে আশানুরূপ আপনারা ফল পাচ্ছেন না তখন ওটা বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ, ওটা জল নষ্ট হয়ে যায়, হয়তো বাচ্চা দিচ্ছে না, বারবার রিপিট করতেছে, কিংবা দেখলাম যে হয়তো তাইতে যায়, জড়িয়ে নষ্ট হয়ে যায়, ওগুলো বেঁচে দিই। ওইগুলো বিক্রি করতেছেন। এখন যদি ধরেন একজন, আমারই ধরেন একটা গরু আপনার পছন্দ হয়ে গেল, এখানে আপনার 70টা গরু আছে, একটা গরু দেখে খুবই পছন্দ হলো, আমি আপনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমার এই গরুটা পছন্দ হয়েছে, গরুটা আমাকে দেন, এরকম কি না না না, ওরকম বললে ফার্ম বাঁচবে না। আচ্ছা, ওরকম কোনো অপশন নাই? না। দর্শক, আমরা যেটা জানলাম যে অনেকেই বলেন যে আমরা ভিডিওটা দেখলাম, এখান থেকে আমার একটা গরু পছন্দ হয়েছে, এই গরুটা আসলে ওনার কাছে নেওয়া যাবে কিনা। আসলে মোকসেদ ভাই এখানে কোনো গরু বিক্রি করেন না। যদি কোনো গরু রিজেক্ট হয়ে যায় অথবা উনি যে রকম আশা করেছেন যে এখান থেকে তার এই ফলাফল পাবে, যখন এই ফলটা না পায় তখন উনি কিন্তু ওই গরুগুলো বিক্রি করেন। এছাড়া এখানে কোনো গরু বিক্রি হয় না। দর্শক, এখানে দেখেন, এখানে পারিবারিকভাবেও এখানে যে গরুর দুধগুলো বিক্রি করা হয়, কত টাকা লিটার দুধ বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই, কত করে কেজি বিক্রি করতেছেন? মানে 60 টাকা। দুধের দাম নাই, খোল ভুসির দাম বেশি। আচ্ছা আচ্ছা, আপনারা বেসিক্যালি আসলে দুধ কোথায় বিক্রি করেন? আমি বেশিরভাগ ঘোষেক দিই। ঘোষেক দেন? ঘোষ কত করে আপনাদের দেয়? ঘোষে এবার দিচ্ছে 55 করে। 55 করে, আর এখানে বাড়ির উপরতে যারা নিচ্ছে 60 টাকা করে। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা। আর যদি বাইরে ধরেন, এর হলো কাছের, হুম, হুম। আর ধরুন বাইরের অর্ডার যখন আসবে তখন 70-80 টাকা চলে যাবে। 1 মণ 2 মণ যখন অর্ডার নেবেন তখন হলো দাম বেশি নেবে। আচ্ছা আচ্ছা, আর ধরুন আপনি 10 লিটার 20 লিটার তখন নিয়ে আসবে তখন একই দাম আসবে। একই দামে আসবে। জি। আচ্ছা, মানে একটু বেশি নিলে একটু বেশি টাকা দিতে হবে। হ্যাঁ। এটা তো উল্টা বললেন। একটু বেশি নিলে পাতে একটু কম টাকা। কারণ অনুষ্ঠান বাজে বৃহস্পতিবারের ধরুন, অনুষ্ঠান বেশি বাজে হলো আপনার বৃহস্পতিবার, শুক্রবার এর অর্ডার বেশি আসে এদের জন্য তখন তখন আপনি একটু বেশি নেন। বেশি। কিন্তু আসলে একজন প্রকৃত খামারি তো একই রেটে গরু দুধ বিক্রি করা উচিত নাকি? আপনি তখন ধরেন দুধ অর্ডার তখন মানুষ সবসময় নেয় না তো, কারণ দুধে এখন ধরেন দুধ এখন ধরেন কম পাচ্ছি। এখন প্রতি লিটারে আপনি ক্যান আসতেছে 70-80, 2 ক্যান হচ্ছে 4 ক্যান দুধ হচ্ছে, আপনি দুধ পাইতেছেন না। আচ্ছা, আমরা শুনতে পারি যে বিকেলে দুধের নাকি একটু ফ্যাট বেশি থাকে, আসলে কি সত্যি? হ্যাঁ, একটু বেশি ফ্যাট থাকে সকালে। বেশি থাকে না? জি। আচ্ছা আচ্ছা। আপনি বিকেলে ফ্যাট একটু থাকে, সকালবেলা একটু কম, একসময় কম হয়, একটু কম হয় না? আবার বিকেলবেলা একটু ফ্যাট কম হয়, আবার সকালে একটু বেশি হয়। তো ফ্যাটের সাথে তো কোনো কথা না। আপনারা যেহেতু ঘোষেক দিচ্ছেন, ঘোষ তো এই ফ্যাটের হিসাব আর করবে না। না। আচ্ছা আচ্ছা। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে মাকসুদা ডেয়ারি ফার্মে ওনারা আসলে বেসিক্যালি ঘোষেক দুধ দিয়ে থাকেন এবং পারিবারিকভাবে এখানে আশেপাশে যারা প্রতিবেশী আছে ওনারা এখান থেকে বিভিন্ন সময় এই দুধগুলো নিয়ে থাকে। খালা, এই যে দুধগুলো নিচ্ছেন, দুধগুলো কি ভালো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, খুব ভালো দুধ এটা। ভালো পাওয়া যাচ্ছে না? স্বাদ লাগে, এটা ভালো দুধ। আপনার কি এই বিকেলে না সকালে নেন দুধ? আমি লেই খুব কম, আর আমার বেটা বাইরে থাকলে এত সৈন্য দুধ, আর এলো আমার মেয়ে খাওয়ার জন্য। ও, আপনি মেয়ে খাওয়ার জন্য এখান থেকে নিচ্ছেন। এনাদের গরু তো ভালো, এখানে দেখে শুনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ খুব ভালো এটা। ধন্যবাদ। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আপা? রাহমাতুল্লাহ। ভালো আছি। এই যে এখানে মাকসুদা ডেয়ারি ফার্ম, মানে আপনাদের প্রতিবেশী না? হ্যাঁ হ্যাঁ, ভাই হয়। ভাই ভাই। কেমন দুধ পাচ্ছেন এখানে? ভালো। ভালো দিচ্ছে না? যেমন বাজারে একটু বেশি দামে বিক্রি করেন নাকি এখানে একটু কম পাচ্ছেন? ওই যে দাম লেয় সে সকাল সেই দাম দিলেই প্রতিবেশী হিসাবে একটু কম টম নেয় না নাকি? ওইটা না, কম দাম যে বাজার থেকে আরো একটু কমই পাওয়া যায়, মানে বাজারে একটু বেশি বিক্রি করে এখানে একটু কম পাচ্ছেন, পাওয়া যায়। ভালো মানে দুধ পাচ্ছেন। আমরা দেখতেছি তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু এখানে হ্যাঁ। করে দোয়ান করতেছে। অনেক জায়গায় কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন করে দোয়ান করে না। ঠিক আছে আপা, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, দেখেন এখানে আসলে পর্যায়ক্রমে কিন্তু এখানে দুধগুলো কেনা বেচা হচ্ছে এবং
সাধারণ ক্রেতারাও এখান থেকে দুধ সংগ্রহ করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আছি মাকসুদা ডেইরি ফার্মে। এখানে মোট 70টা গরু আছে। এখন কি পরিমাণ দুধ পাওয়া যায় আমরা এটা দেখানোর চেষ্টা করছি। এখানে গরুগুলো দোহান করা হচ্ছে এবং পর্যায়ক্রমে কিন্তু এই দুধগুলো ক্যানে ঢালা হচ্ছে। আপনি বাড়ি থেকে কি অনেকগুলো বিক্রি হয়ে যায়? এলো যখন মন চাই বেশি যায়, আবার গোশ দিয়ে দেয়। মানে মানে বেশি অর্ডার যখন হয় তখন আমি দুধ। মোট কথা হলো যেটা বিক্রি করছেন, বিক্রি করার পর যেটা বাজবে ওইটা ঘোষক দিয়ে দেবেন নাকি? জি জি, বেচার পরে যেটুকু বাঁচবে ওটা গোশ চলে যাবে। ধরেন এখন আপনি অনেকটা বিক্রি করে ফেললেন, তাহলে তো ঘোষক দেওয়ার মতো কোনো কিছু থাকে না, এরকম হয় না? ওটা কিছু করার নাই, ওটা আমি তাহলে ওদিন আর ঘোষ পাবেন না। না। কিন্তু ঘোষের একটা লিমিট থাকে না যে আমাকে এত লিটার আমি দুধ আগের দিতে থেকে সিঙ্গেল দেই যে ভাই আমি এই এত মন দুধ বেশি আলাইছি, যা আপনি অন্য জায়গায় একটু জোগাড় করেন। হবে। এখন যেহেতু আপনার সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে তো আপনি এখনো তো জানান নাই যে আসলে দুধ আপনি কতটুকু পাবেন। এরকম তো বলা- এটা দুধ বেচার পরে যেটুকু বাঁচবে তখনকার তখন হ্যাঁ। দেখতে পাচ্ছেন আমাদের সেই বিশিষ্ট শিল্পী রাজু ভাই, এর আগের একটা পর্ব করেছিলাম, উনি কিন্তু বেশ মাতিয়ে তুলেছে এবং অনেকেই আপনারা পছন্দ করছেন যে রাজু ভাইয়ের কিছু গান শোনাবেন এবং রাজু ভাইয়ের কথাগুলো খুবই মজা লাগে। আমরা কিন্তু আবার পুনরায় মোটামুটি 4 বছর পরে, মনে হয় যে 3-4 বছর পরে আবার আসলাম। হঠাৎ করে আসে অনেক ঘোরাঘুরি পরে, এখন যেহেতু বর্ষাকাল, আসলে আমরা নৌকা নাই, কোথাও নাই, আমরা অনেক খোঁজাখুঁজি পর আমরা এই খামারটা অনুসন্ধান করলাম। এখন চলে আসছি রাজু ভাই কাছে, দেখি রাজু ভাই এই খামার সম্পর্কে এখন কি বলে। রাজু ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন এই আপনি? তো ভাই আলহামদুলিল্লাহ, কি অবস্থা ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাল্লাহ। আপনার প্রশংসা অনেকেই করে, যখন আপনার গানটা গাইছেন সবচেয়ে বেশি এটা বলে যে রাজু ভাই এত ভালো গান কিভাবে শিখলো। আমরা তো এটা জানি। তো এখন আপনার গরু মোট কতগুলো আছে? গরু আছে বছর বছর দিয়ে 70-75টা গরু আছে এখানে। 70-75টা আছে। আপনার তো জি। সেই তখন থেকেই তো আছে। যে আমার প্রায় এখানে 14 বছর চলতি আর কি। 14 বছর সবাই পরিবর্তন হলো, কিন্তু আপনি না জি না জি না জি আপনাকে না। মনে হয় সবাই পছন্দ করে মনে হয়, নাকি? জি আচ্ছা এটা ভাই, মালিকের দয়া আর কি। আচ্ছা এখন মোট তো 70টা দোহান করতেছেন কতগুলো? দোয়ান করতেছি 30টার মতো। 30টার মতো দোহান করতেছেন। কি পরিমাণ দুধ পাচ্ছেন এখন? দুধ এখন মনে করেন যে ঘাস নাই, তারপরে চারিদিক দিয়ে পানি এসে গেছে আমাদের ওই খ্যার মনে করেন যে কিনে খাওয়ানো হচ্ছে আর কি, এর কারণে দুধ কমে গেছে অনেক। মানে মোটামুটি একটু বর্ষাকালে একটু কম লাভ হয়, জি নাকি? অনেক মানে যেহেতু কম। ঘাস টাস নাই, সব পানি দিয়ে ভর্তি হয়ে গেছে, জি। এই জন্য মানে খড়ের দামও তো অনেক বেশি থাকে। জি এটা গাব, এটা এখনো দোয়া নেন, এটা প্রথম বিয়ান দিবে আর কি। ওর মাস চলতেছে হলো আপনার 6 মাস চলতেছে। এটা কোন জাতের গরু এটা ভাই? এটা মনে করেন যে করস, এই অস্ট্রেলিয়ান করস আর কি। এটা কি রকম আশা করতেছেন যে কেমন কি দুধ হওয়ার সম্ভাবনা আছে? যে ইনশাল্লাহ আমাদের এখানকার যে গরুই মনে করেন যে নতুন বিয়ায় বা বাচ্চা দেয়, এগুলোর দুধ অনেক ভালো হয়। মোটামুটি এভারেজে আপনারা কি পরিমাণ দুধ পাচ্ছেন একটা গরু থেকে? এবারে যে দেখা যায় যে ওই মাপ হয় না তো গরু প্রতি, তাও দেখেন যে এই 7-8 কেজি মনে করেন 10 কেজি সকালবেলা, মানে এক বেলা দোয়ানের আর কি। এটা হলো সিচুয়েশন আর কি। তাহলে এটা এখন তো 7 মাস চলছে না প্রেগনেন্ট ভাই? 6 মাস চলতেছে। এখন এই ধরনের যদি একটা প্রেগনেন্ট বাচ্চা যদি সাধারণ ক্রেতারা কিনতে চায়, কেমন টাকা লাগবে? তাও প্রায় 1.5 লাখ 1,70,000 টাকা লাগবেই তো। না, যেহেতু আপনারা এখানে গরু বিক্রি করেন না, এই জন্য আপনারা তো বাড়তি দাম করার দরকার নেই। কিন্তু সাধারণ আমাদের এই ভিডিওটা করার অর্থটা হলো যারা নতুন খামার করবে, ওনারা গরু কিনতে গিয়ে দেখা যায় যে সঠিক দামে তারা কিনতে পারে না। আমরা চাই যে তার যাতে দুটি খরচ মানে ক্ষতি না হয়, আরো চেষ্টা করবে হে যিনি আমার ভালোবাসবে, যে পরামর্শ খারাপ জিনিস খারাপ খারাপ দেবো না, আরো চেষ্টা করবো, আরো ভালো পরামর্শ দেবো। আমার কথা বিশ্বাস না হলে 10 জনের কাছে শুনবে, তার কথা মান্য, আমার কথা যদি না মানে আরেকজন আছে, আরেকজনের না আসলে আরেকজন আছে, পরামর্শ একজন দিবে, কিন্তু হ্যাঁ কারো ক্ষতি চাইবে না। যেমন আপনি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দামের গরু কিনলেন, আপনি বাইট লিয়ে যাওয়ার পর আমি যদি কই 20 লিটার দুধ হয়েছে, আপনার বাইরে যদি হয় যে 10 লিটার দুধ হয়েছে, 14 লিটার হলো, পরে আমাকে ব্যাগ দিবেন ফোন যে ভাই আপনি 3 লাখ টাকা দামের গরু কিনে দিলেন, আমার বাড়িতে এসে 8 লিটার দুধ হচ্ছে কিংবা 10 লিটার দুধ হচ্ছে, 15 লিটার দুধ হচ্ছে, তাহলে আপনি কি কি দিয়ে বেচে দিলেন? এই ঘটনাটা কিন্তু সব সময় ঘটে থাকে। কি বলেন রাজু ভাই? জি এটাই সব আমরা কিন্তু দেখি যে এখানে বলে দেয় যে 25 লিটার দুধ হবে অথবা 18 লিটার দুধ হবে, কিন্তু বাসায় গিয়ে 9 লিটার, 13 লিটার, 12 লিটার। আমি এর আগে একটা কথা বলছি যে
আপনার যদি গাই গরু যদি দোয়ান গরু যদি কিনতে চান, তাহলে আপনার মিনিমাম মনে করেন যে 3টা দিন এই গরুর সাথে থাকতে হবে। হ্যাঁ, এটা কথা আপনি আগেও বলেছেন। আগেও বলেছি আমি, অন্তত 3টা দিনেই গরুর সাথে থাকতে হবে। আপনি কিভাবে খাওয়ায়, কিভাবে দোয়ায়, কিভাবে যত্ন করে, এগুলো আপনি দেখলেন বা আমাদের মতো না করলেন, তাও আপনি দেখলে একটা মনে হবে যে না, এরকম এরকম করছে, ওর এরকম এরকম পাইছি বা বাড়াইছে। এটি হলো মূল বিষয়। আসলে আর হুট করে যদি একটা জিনিস যদি কিনতে যান, বা আপনি বিশ্বাস করলেন বা এই তো এত কথার কথা কয়া দিচ্ছে, এত কেজি হইবে, যা ঠিক আছে হবে, আর বাইরে যায় আপনার মনে করেন যে কম হলো, তাহলে আপনি মনে মনে আপনি অনেক গালাগাল দিবেন। আমার অবশ্যই, আমার অবশ্যই। এতগুলো টাকা নষ্ট করে দিল, এটা করলো সেটা করলো। আবার অনেকে কিন্তু ভাই তাড়াহুড়া করে আবেগে গরু কিনে নিয়ে যায়, গরু দেখতে খুব সুন্দর অমুক, কিন্তু শুধু সুন্দর হলেই তো হবে না, বুঝছেন? শুধু সুন্দর তো হলেই হবে না, কিন্তু এই গরুটার মধ্যে কি আছে এটা তো আপনাকে বুঝতে হবে। বুঝতে এটা কিন্তু অনেকে কিন্তু তাড়াহুড়া করে এসে দেখে যে গরু কেনে, মানে সময় গরুটা পছন্দ হয়েছে, খুব স্বাস্থ্যবান, মনে করে যে এই গরুটার মধ্যে যে খুব বেশি দুধ হবে, আসলে প্রকৃতপক্ষে সে দুধটা হয় না। আর একটা আমরা যেটা জানি যে দর্শক, যে আমরা জানি যে গাভীন গরুর হচ্ছে মুখে দুধ, আপনার যত বেশি খাওয়াবেন, যত ভালো খাওয়াবেন, তত দুধ কিন্তু ভালো পাবেন। আর যদি একটু খাবারে যদি ঘাটতি হয়ে যায়, তখনই কিন্তু আপনার 1-2 লিটার দুধ কিন্তু কমে যায়। এরকম হয় নাকি হ্যাঁ, ভাই? এরকম হয় তো। এরকম হয়। এই গাভী গরুর হলো, ওই দেখেন একবেলা খাইলো না, আপনার 3 বেলা আপনি দুধ পাবেন না। এটা লিগ্যাল অরিজিনাল। একবেলা খাবে না, 3 বেলা আপনি দুধ পাবেন না। পরে আপনার গরু খাওয়া শুরু করলো, হয়তো দেখা গেল 2 দিন 3 দিন পরে থেকে আবার সাবেক যে দুধ ছিল, ওই দুধটা আবার চলে আসবে। এছাড়াও কিন্তু আমরা দেখে যাই যে একটা গরু দেখা যায় যে, আমি যদি এখন এই সিরাজগঞ্জ থেকে গরুটা আমি নোয়াখালী নিয়ে যাই, অথবা বরিশালে নিয়ে যাই, অথবা আমি রাজশাহীতে নিয়ে যাই, দীর্ঘক্ষণ কিন্তু একটা যাতায়াত হয়। জি, এটাও কিন্তু গরুর একটা জ্বর আসে বা একটু দুধের ক্ষেত্রে হ্যাঁ, এটা ঘাটতি হ্যাঁ, হওয়ার কিন্তু সম্ভাবনা এটা থাকে। এটা সম্ভব, এটা ঘাটতি হওয়ার সম্ভব। কিন্তু কারণ ওরা তো মনে করেন যে ওদের শরীরের মধ্যে যেরকম একটা ঝাঁকি লাগে, ওদের অসুস্থ হওয়া যায় অনেক, ওইটা ঠিক হতেই আপনার 10-15 দিন চলে যায়। ওটা ঠিক হইতে শরীরের ব্যথা সারতে আপনার 10-15 দিন চলে। আপনি লিগালি একটা জিনিস যাচাই করে দেখবেন, আপনি সাদাতপুর থেকে ঢাকায় গেলেন, ঢাকায় গিয়ে মনে করেন যে আপনি বাসায় গিয়ে উঠলেন, দেখলেন যে আপনার ভিতরে ক্লান্ত লাগতেছে, আপনি কিন্তু মানুষ, আপনার ওজন হবে হয়তো 50 কেজি বা 70 কেজি ওজন হবে, আপনি কিন্তু মানুষ। আর ওরা অত অত ওজন ওয়েট নিয়ে চলে, কিন্তু ওদের শরীরে যে ঝাঁকি নাই, ওরা এমনিতেই পাগল হয়ে যায়। আসলে এটা এটা একটা সময় কিন্তু আমাদের লাগে, একটা জিনিসে এস্টাবলিশড হতে কিন্তু কিছুদিন সময় লাগে। আমরা তো মনে করি যে মানে গালি দিয়েই বলে ধরেন ধরেন ধরেন, হ্যাঁ, যে বলে দিল আমাদের 20 লিটার দুধ হবে, এখন এসে দিয়ে 10 লিটার দুধ। কিন্তু ভাই একটু ধৈর্য ধরেন ভাই, এত দূর থেকে জার্নি করে আসছে, গরুকে আপনি ঠিকভাবে খাওয়া দেন, অথবা আমি যেভাবে গরুটা খাওয়াইছি, আমি তো জানি যে এই গরুটা কতটুকু খাবার দরকার, আমি আমার ওনার পরিমাণ জানি, কিন্তু আপনি তো নতুন নিছেন, একটা পরিমাণ জানতে হয়, বুঝতে হয়, তারপরে কিন্তু দুধ হয়। এই জন্য কিন্তু আমরা কি, অনেক খামারিরা কিন্তু বলে দেয় যে যখন ধরেন একটা 15 লিটার দুধ হয়, ওনাদের কিন্তু বলে দেয় ভাই আমার 12 লিটার দুধ হয়, হ্যাঁ, হ্যাঁ, এরকম এরকম আছে। কিন্তু অনেকেই বলে দেয়। শোনেন, সৎ মানুষ যদি দেশে যদি না থাকতো বা পৃথিবীতে না থাকতো, তাহলে পৃথিবী অনেক আগেই গায়েব হয়ে যেত। কিছু কিছু সৎ মানুষ আছে বিদেয়ী, এখন আল্লাহ দুনিয়াটা এরকম ভাবে রাখছে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু মানে ভালোর থেকে এখন বর্তমান যুগে ভালোর থেকেই মন্দই বেশি, খারাপই বেশি। মানুষ কে কাক ঠগায় কে খাবে, কে কাক মেরে দুনিয়ায় মনে করেন যে বড় লোক হবে, এই চিন্তাটাই সবাই করে। এই চিন্তাটা আসলে এখন হচ্ছে। আমরা যেহেতু ভাই এখন সময় খুবই কম, আমরা একটু ছোট্ট করে একটু জানবো যে একজন সফল খামারি হতে হলে কি কি করণীয়? একজন সফল খামারি হতে গেলে করণীয় হলো, আপনার যে কোনো জিনিসে আপনি নতুন যখন নেবেন, তখন আগে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণটা হলো মেইন, মানে দেখতে হবে যে ওকে কিভাবে যত্ন করে বা কিভাবে রাখে, আপনার জিনিস যেন ক্ষতি না হয়। এভাবে পরিচর্যা করলে বা দেখার একজনের ভালো একটা অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করলে বা করলে, আপনার এটা দিয়ে শুরু করলে দেখা যাবে যে আপনি যদি 5টা কিনেন, আপনি ওই 5টা ওইভাবে যত্ন করবেন, রাখবেন। আল্লাহ যদি আপনার রেজেকে ভালো রাখে বা যদি ভালো বা করে থাকে, তাহলে আপনার জিনিস কোনো দিনও ক্ষতি হবে না, ভালো হবে। খুবই সুন্দর একটা কথা বলছে আসলে আমাদের রাজু ভাই। আমাদের পাশে আমাদের ভাইজান আছে, ওনার কাছে একটু জিজ্ঞাসা করব যে আপনারা তো এতগুলো গরু লালন পালন করতেছেন, বিভিন্ন সময় বিভিন্ন সম্মুখীন হতে হয়, গরুর রোগ জীবাণু সম্পর্কে বিভিন্ন রোগ আকার ধারণ করে।
এখন আপনি যখন এই গরুটা কোনো রোগ জীবাণু হয়, এটা কিভাবে সমাধান করেন? যখন দেখি যে ধরেন সাপোজ ধরেন একটা গরুর রোগ ধরে হেলাইছে, তখন এই গরুটার সমস্যা খায় দায় একটু কমে হেলাইছে। আমি যে এই গরুটা খাইছিল 5 লিটার, ধরেন 5 কেজি ভুসি খাইছে, আমি তখন পেলে 1 কেজি ভুসি খাইতেছে না, আমার তখন টেনশন বেড়ে যাবে। তখন ডাক্তারে ফোন দেয় যে এই সমস্যা এই গরুর। তখন ডাক্তারে ফোন দিলে পারে ডাক্তার আসে, সব চিকিৎসা মিৎসা করে এই রোগ ধরা পড়ছে, রক্ত পরীক্ষা করতে হবে, যেমন পেটে জাম হয়েছে, যেমন কি একটা পরামর্শ দেয়। তখন ডাক্তারে ফোন দেয় যে আমার মাথায় যখন চিকিৎসা দেওয়ার পরেও যদি দেখবো যে আরও বেশি হয়ে যাচ্ছে, তখন তারপরেও ডাক্তারে ফোন দেয় যে ডাক্তার সাহেব এইভাবে সমস্যা, আপনি চিকিৎসা দিয়েছেন তারপরেও একটু বেশি দেখা যাচ্ছে, তখন এসে ভালো করে চিকিৎসাটা করে দেয়, তখন সুস্থ হওয়া যায়। যেমন একটা ভাইরাস আজ ঢুকলো, যেমন একটা ভাইরাস আছে, যেমন তরকা ভ্যাকসিন দেয়। যখন একটা রোগ আছে, নামটা মনে আসতেছে না, তখন এই তরকারি একটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা দিলে পারে ওই রক্ত যে একটা জীবাণু যে আছে, ওই ভ্যাকসিন দেওয়ার পরে রক্তটা মারি হালা দেয়। মোটামুটি যে ধরেন গরু যদি সাধারণ রোগ হয়ে যায়, প্রাথমিক চিকিৎসাটা মনে হয় যে আপনারা নিজেরাই জি, করতেছেন। প্রাথমিক চিকিৎসা আমরা নিজেরাই করি। নিজেরাই এটা আমরা করতেছেন। দেখলেই বুঝতে পারি, হয়তো প্রথমে তাপ মাপে আর শরীরের মানে কতটুক তাপমাত্রা আছে বা কি আছে, ওটা দেখলে আমরা বুঝতে পারি যে ওর সমস্যা ভিতরে হয়েছে, ওই অনুযায়ী চিকিৎসা দিই। আমাদের এই রোগটা ধরতে পারবেন কে করে? যখন এই গরুটার ধরুন খাই দাই কমে গেছে, যখন এই গরুর রোগটা ধরতে পারবেন কেমন? শরীরটা ধাক্কা বাড়বে, মুখ দিয়ে ল্যাবড়া পড়বে, যখন দেখবেন যে গরু এক জায়গায় মানে একটা ঝুমতেছে, যে মানে যে গরু শরীর ধাক্কা পাইতেছে, তখন একটা আপনি টের পাবেন যে গরুটা কোনো একটা সমস্যা হয়েছে। তখন তাপ মেপে নিয়ে তখন চিকিৎসা দিতে হবে। আপনি কোনো এখন ধরেন একটা গরু 110 তাপ উঠে গেছে, তখন তাপ মাপে আসা লাগবে যেমন 102 আসা লাগবে, তখন একটা 10-এর থেকে আপনি 2 আসলে পারে, তখন একটা টেনশন কমে গেল, তখন একটা ধীরে ধীরে এখন কমতেছে চিকিৎসা দেওয়ার পরে। আর ওই চিকিৎসার বাদ দিয়ে যদি এখন ধরেন আমি একটা পরামর্শ দিলাম যে এই গরু এই ওষুধটা নিয়ে গা, ওই আনলিবারে ওই গরুটা দিলিবারে আপনার একটা ক্ষতি হওয়া যাবে। রাজু ভাই, আমরা তো জানি যে একটা খামারে সাধারণত বেশিরভাগ রোগ হয়ে থাকে ম্যাস্টাইটিস আর হলো পেট ফাঁপে, এই রোগগুলো একটু বেশি থাকে। আর তরকা মরকারিটা তো একটু কমই হয়। ফলান ফোলা রোগগুলোর হাত থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি? হাত থেকে বাঁচতে হলে আমাদের করণীয় হলো ওর ভিতরে কোনো দুধ রাখা যাবে না, দহনের সময় ওর ভিতরে কোনো দুধ রাখা যাবে না। তারপরে আপনার ওর ভিতরে একটা ছাঁকনি আছে, ওই ছাঁকনিটা যদি সময় মতো দুধটা ছেঁকে যদি না আনতে পারে, বা যদি কোনো সমস্যা হওয়া যায় বা মোটা হয়ে যায়, হওয়া যায়, এর কারণে মনে করেন যে গরুর ম্যাস্টেট আসে। আর এই ম্যাস্টেটের চিকিৎসা করতে হলে মনে করেন যে আমরা যেমন ধরেন যে সাধারণ চিকিৎসা আপনার যা আমি বর্তমানে আমাদের খামারে করি, জান্টাসন প্লাস বা কেটুওবেট, হিস্টোবেট, এই 3টা মারি 3 বার, মানে 3 দিনে 3টা ডোজ পরে আর কি। এর মধ্যে দেখা যায় যে আস্তে আস্তে এগুলো কমে যায়, রোদ কমে যায়, অনেকটাই কমে যায়। আর মেইন বিষয় হলো ওর মনে করেন যে ওই যেটা দেখা যাবে যে এই আমি মেইন বিষয়টা বললাম যে ওই ছাঁকনি, ওলান যে একটা ছাঁকনি আছে, ওই ছাঁকনিটাই দুধটা যদি নিজে কন্ট্রোলে না আনতে পারে, যখনই না আসে তখনই ওলান ম্যাস্টারটা আসে। বান্ডাও নষ্ট হয়ে যায়, তখন বান্ডাও নষ্ট হয়ে যায়। আসলে আমরা তো জানলাম যে একটা খামারে কি কি ধরনের রোগ হয়ে থাকে এবং খামারটা আসলে পরিচালনা করতে কি কি করণীয়, এটা আমি শেষ কথা একটু জানতে চাবো যে এটা রাজু ভাইয়ের কাছে, যে রাজু ভাই, এই যে এখন আপনারা খামারটা যে পরিচর্যার ব্যাপারে যদি একটু বলতেন, ছোট্ট করে একটু যদি বলতেন যে আপনারা কিভাবে এই খামারটা পরিচর্যা করেন। পরিচর্যা মনে করেন যে সকাল থেকেই শুরু করি। আমরা ভোর 4টায় উঠি, ভোর 4টায় উঠে ওই গোবর মোবর আবি যাবি যা আছে সব পরিষ্কার করি, করার পরে আপনার ওই গরু দোয়ানের কাজ শেষ করে ওই যেখানে গোড়া আছে, গোড়ার পর এক লাইন দিয়ে বাঁধি ঘাস থাক আর খের থাক ওটার ভিতরে দিয়ে ওটা মনে করেন যে আধা ঘন্টা কি 40 মিনিট খাওয়ার পরে এখানে চারি আছে, চারিতে 10-12টা গরু একবারে ছেড়ে দেয় বসে খায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা খাওয়ার পরে যাই ঘাস কাটতে হয়, কচুরির পানা কাটতে হয়। বর্ষার সিজন এখন কচুরির পানাই আমরা খাওয়াই, আর হলো খের।
ওটা করার পরে আবার দুপুরে 2টার দিক মনে করেন যে আবার ওই রকম সকালকার সিচুয়েশনে আবার ওই রকম শুরু করে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের কাজ শেষ, এখন রান্না বান্না করে মনে করেন যে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো, আবার সকালবেলা উঠে পড়বেন। দর্শক দেখতে পাচ্ছেন এদের জীবনযাত্রার মান আমরা দেখলাম, এবং মনে হয় যে প্রতিদিন 2-3 বার করে মনে হয় যে গরু গোসল করাতে হয় না? না। আমরা এখানে আমাদের এখানে গরু আমরা কমই গোসল করাই, 2 দিন পর পর 1 দিন পর পর এরকম গোসল করাই। আমাদের গরু তেমন একটা অসুস্থ হয় না বা ইয়ে হয় না, আমরা খুব যত্ন সহকারে এগুলো দেখাশোনা করি। আমাদের মহাজন এগুলো নতুন শখ করে মানে দেখে পছন্দ করে কিনছিল আর কি। এটা আমাদের পালের না, আমাদের কেনা। কেনার কারণে এটা যদি ভিতরে দেয় মানে ওরা মিলিত ভাবে থাকতে পারে না, এর কারণে মনে করেন যে এগুলা বাইরে রাখছে আর কি, মানে ওদের সাথে ওদের মিল খাচ্ছে না। এই আস্তে আস্তে খাইতে রাখতে রাখতে দেখতে দেখতে মনে করেন যে মিল খাওয়া যাবে, তখন আমরা ভিতরে আবার থিয়ে দেবো এগুলো। মোটামুটি এই গরুগুলো আপনারা নতুন কিনেছেন, এগুলো কারণ নতুন গরু কিনলে বা তো আগের গরুর সাথে আসলে মিশতে একটু সময় লাগে। সময় লাগে। যেমন আপনি যদি এখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, ওদের সাথে মিশতে কিন্তু একটু সময় দিতে হয়, কিছুদিন সময়, তারপরে কিন্তু আবার আগের মতোই আগের মতো মিশে যান। এই তো বলতে চাচ্ছি। এইটাই যখন দেখবেন এই খামারে ধরেন যেমন আমারই খামারে বলি, যখন ছেড়ে পালে এটা হলো পালিত আমার নিজের বাড়িতে। আর যখন আমি গরু কিনে নিয়ে আসবো, তখন এই বাড়ির তোলার আগে আমি ওই গরুটাকে আমি আলাদা থবো। ধোয়ার পরে ওই গরুটাকে দেখবো যে চিকিৎসা করে দেখবো যে কোনো গরু এই সমস্যা আছে না। কারণ এই গরুটা যদি চিকিৎসা যদি না করি, আমার এই গরুটা যদি আমি ভিতর বাঁধি, তাহলে আমার এই যে যেমন যে ভাইরাস যেগুলো আছে, তাহলে আমার আর এক গরু করতে পারে, মানে আক্রমণ করতে পারে। আর করতে পারে। দর্শক আমরা এটা তো জানি যে আসলে যখন নতুন কোনো গরু কিনে নিয়ে আসা হয় অন্য জায়গা থেকে, তখন কিন্তু আমরা একটু অন্য জায়গায় কিন্তু একটু আমাদের ইসের জন্য রাখতে হয়, যাতে কোনো এই গরুর প্রবলেম আছে কিনা, এই কারণে আমরা কিন্তু আলাদা করে রাখি। তারপরে একটা সময় দেখা যায় না এটা আসলে পুরোটা সুস্থ হয়ে গেছে বা কোনো সমস্যা নাই, তখন কিন্তু আমরা ওই গরুর সাথে আমরা মিক্স করে ফেলি। যেহেতু আমরা অনেক কথাই বললাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন রাজু ভাই সবাই তো চায় রাজু ভাইয়ের একটা গান শুনতে। আমরা তো আজকে সময় যেহেতু কম, আমরা শেষ মুহূর্তে একটা রাজু ভাইয়ের গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্ব আবার যদি করি দেখা হবে, আমরা রাজু ভাইয়ের সাথে একটু গানের মধ্যে একটু থাকি। যাই হোক, আমি মনে করেন যে সময়ের কারণে বাইরে আসতে পারে নাই, তারপরেও আমি দরবেশ লালন সাহেবের একটা গান বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তাহলে শোনেন গান। শুনি। আমি পেয়েছি এক ভাঙ্গা তরি, আমি পেয়েছি এক ভাঙ্গা তরি, জনম গেল সেচতে পানি, এই দেশেতে এ সুখ হইল আবার কোথায় যাই না জানি, এই দেশেতে এ সুখ হইল আবার কোথায় যাই না জানি। কার দোষ দিব এই ভুবনে, হীন হয়েছি ভজন বিনে, লালন বলে কত দিনে, লালন বলে কত দিনে, পাবো সায়ের চরণ দুখানি, এই দেশেতে এ সুখ হইল আবার কোথায় যাই না জানি। আমি বাকার কে বা আমার, প্রাপ্ত বস্তু ঠিক নাই আমার, আমি বাকার কে বা আমার, প্রাপ্ত বস্তু ঠিক নাই আমার, বৈদিক মেঘে ঘোর অন্ধকার, বৈদিক মেঘে ঘোর অন্ধকার, উদয় হয় না দিনমণি, এই দেশেতে এ সুখ হইল আবার কোথায় যাই না জানি। আসলে দুনিয়াটা এরকমই,
আমি এসেছি, আবার কোথায় যাব জানি না। জন্ম এভাবেই হবে, আমি যদি সঠিক পথে চলি তাহলে আমার আর জন্মচরকায় ঘুরতে হবে না। আর আমি যদি মনে করেন যে ব্যাঠিক পথে চলি, জন্মচরকায় ঘুরতে হবে। মানব কুলে জন্ম নিয়েছে, আবার পশুর কুলেও জন্ম নিতে হবে। ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যাবে। লালন সাঁইজি এই গানের মধ্যে এইভাবেই বলেছে, মানে বুঝাইছে যে যে যত ভালো কাজ করবে, সৎ পথে চলবে, তার তত মান, তার তত গুণ থাকবে, আল্লাহ দিয়ে দিবে। দর্শক, সেটাই। আসলে আমরা যেহেতু মানবকুলে জন্মগ্রহণ করেছি, আমাদের যে মানবিকতা সেটা যেন আমরা নিজেরা বজায় রাখি, যাতে আমাদের পরকালের জন্য চিন্তা না করতে হয়। আমরা পৃথিবীতে আসি, দেখা যায় একে অন্যর উপর আমরা অন্যায়, অত্যাচার, মিথ্যাচার করে থাকি। আমরা যেন সেটা না করি, আমরা যেন আল্লাহর দেখানো পথে চলি। দেখা যাবে যে আমাদের পথ এমনি কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। এই কামনা করে আমরা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।